আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সাধারণ অন্তরক সমীকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা নাম হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ বা ইংলিশে আমরা বলি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুইবার আসছে, একবার অনার্সে একবার হচ্ছে ডিগ্রিতে। এরকম টাইপের এই প্রশ্নটি আসছে, তার মানে এমন না যে এই প্রশ্নটি করলে তুমি অন্যগুলা পারবা না। এক টাইপের দেখলে বাকি সবগুলো এমনিই পারবা, খুব সহজ এই নিয়মটা। দেখো, তোমাকে বলছি সমাধান করো, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তো এই সমাধান যদি তুমি করতে চাও, আগে তো তোমাকে দেখতে হবে যে এই ইকুয়েশনটা প্রকৃত ইকুয়েশন কিনা। তোমাকে কিন্তু পরীক্ষায় বলে দিবে না যে এটা প্রকৃত ইকুয়েশন, মানে প্রকৃত অন্তরক সমীকরণ, এটা তোমাকে বলবে না। এটা যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা তোমাকে চেক করতে হবে। তখন গিয়ে না তুমি হচ্ছে ইকুয়েশন এটা ইউজ করতে পারবা। তো চলো আমরা আগে চেক করি। দেখো, এটাকে আমরা আদর্শ আদর্শ আকারে লিখি। চলো, আদর্শ আকার। এটার আদর্শ আকার হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, যেখানে এম আর এন এই দুইটাই কিন্তু হচ্ছে এক্স কমা ওয়াই এর ফাংশন। দেখো, এটা হচ্ছে এক্স কমা ওয়াই এর ফাংশন, এনও কিন্তু এক্স কমা ওয়াই এর ফাংশন। সো যাই হোক, তুমি এভাবে লিখলা, প্রথম লাইনটা লিখলা, লেখার পরে তুমি বলবা স্যার এই দুইটা সমীকরণকে তুলনা করে, একের নম্বর সাথে দুই নম্বরটা তুলনা করে। তো লেখো, তুলনা করে কি পাবা? এম হচ্ছে এটা, তাই না? dx এর সাথে যেটা থাকবে সেটাই m। সো m ইকুয়াল টু হচ্ছে x কিউব প্লাস 3xy স্কয়ার, এটা হচ্ছে m। আর n কি, এটা বুঝতেই পারতেছে, এটা হচ্ছে n। সো y কিউব প্লাস 3x স্কয়ার y, এটা হচ্ছে n। এখন দেখো, প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার কন্ডিশনটা কি আমি লিখতেছি। দেখো, প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার শর্ত কি? সেই শর্ত, প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার কি সেই শর্ত? শর্তটা হচ্ছে যে তুমি এই m কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা y এর সাপেক্ষে, আর এই n কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা x এর সাপেক্ষে, এবং যদি দেখো দুইটা সমান, তখন তুমি বলবা এটি একটি প্রকৃত অন্তরক সমীকরণ। ব্যাপারটা বুঝতে পেরেছো? m কিন্তু গুণ আছে কার সাথে? x এর সাথে, সেজন্য এটাকে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা। n গুণ আছে y এর সাপেক্ষে, সেজন্য এটাকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা, করে দেখবে এই দুইটা সমান কিনা। যদি সমান হয় তাহলে তুমি বলবা এটা প্রকৃত অন্তরক সমীকরণ। যদি সমান না হয় তার মানে প্রকৃত অন্তরক সমীকরণ নয়। তার মানে এই এই ম্যাথটা প্রকৃত অন্তরক সমীকরণের যে প্রসেস, সেই প্রসেস দিয়ে সলভ করা সম্ভব না। তো চলো আমরা চেক করে দেখি। এখন এই যে m আছে, এই m কে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সো ডেল m বাই ডেল y হবে ডেল ডেল y। এই m কি? m হচ্ছে এই জিনিসটা, x কিউব প্লাস 3x y স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন খেয়াল করো, আংশিক অন্তরীকরণ যখন তুমি করবে, y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে গেলে x হচ্ছে কনস্ট্যান্ট হিসাবে বিবেচনা করতে হবে। আমি আবারও বলছি, আংশিক অন্তরীকরণ করার বেলায় y এর সাপেক্ষে যখন তুমি অন্তরীকরণ করবা, তুমি x কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবে। সো তোমার প্রথম যে পদটা সেটা হচ্ছে শূন্য হয়ে যাবে। তাহলে দেখো, y এর সাপেক্ষে x হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে 3x এখানে কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। শুধুমাত্র y এর সাপেক্ষে তুমি এখানে ডিফারেন্সিয়েশন করবা y স্কয়ার কে। আর আমরা জানি যে y এর সাপেক্ষে y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2y 2y। ঠিক আছে, সো আমরা জানি এটা হবে 3x ইনটু 2y। তার মানে এটা হিসাব করলে হবে 6xy। এই হলো আমার ডেল m বাই ডেল y। এখন আমাদের পরেরটা চেক করতে হবে, ডেল n বাই ডেল x, এটা। সো ডেল ডেল x, আর n কি? n হচ্ছে এই যেটা। আমি ঠিক যেভাবে লিখতেছি তুমি ঠিক সেভাবে পরীক্ষা লিখবে, তাহলে ইনশাআল্লাহ ফুল মার্ক পাবা। x এর সাপেক্ষে y হচ্ছে কনস্ট্যান্ট। কখন? কারণ এটা আংশিক অন্তরীকরণ। দেখছো, এরকম কার্লি করে আমি দিচ্ছি। হ্যাঁ, এটাকে বাই দ্য ওয়ে আমি বল দিই, এটাকে ডেল বলি আমরা, ডেল, ডেল্টা না কিন্তু, ডেল। সো x এর সাপেক্ষে y হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এটা 0। আর x এর সাপেক্ষে 3y কিন্তু কনস্ট্যান্ট, x স্কয়ার থাকবে। আর আমরা জানি x এর সাপেক্ষে x স্কয়ার হচ্ছে 2x, আর সেই 2 এর সাথে এই 3 গুণ করলে হয় 6xy। গ্রেট, দেখো দুইটা কিন্তু সমান, দুইটা কিন্তু ঠিকই সমান।
তার মানে আমরা যেটা বুঝলাম যে এটা একটা প্রকৃত অন্তরক সমীকরণ। যেহেতু এই দুটো সমান, যেহেতু ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, সুতরাং প্রদত্ত সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ। এভাবে তুমি লিখবা, ঠিক আছে? এই পর্যন্ত আসলা, তাই বলে তোমার ম্যাথ কিন্তু শেষ না, ম্যাথ আর অল্প কিছু লাইন আছে। এরপরে এটাকে সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ফর্মুলা লিখতে হবে। আমি একটু একটা কাজ করি, আমি উপরে একটু মুছে ফেলি, আশা করি তুমি স্ক্রিনশট নিয়ে নিছো, আমি সরে গেলাম, ঠিক আছে? এবার দেখো, স্ক্রিনশট যদি না নাও নোট করে ফেলতে পারবা, আমি তো সরেই গেছি, ঠিক আছে? এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে একটা কাজ করব। সেটা কি? সেটা হচ্ছে আমরা এই যে লাইনটা দেওয়া আছে, যেহেতু এটা প্রকৃত, সো এটাকে ইন্টিগ্রেশনে একটা ফর্মুলা আছে, সেটা আমি লিখে দিই। সেটা হচ্ছে তুমি এইখানে ইন্টিগ্রেশন করবা, এখানেও ইন্টিগ্রেশন করবা, ঠিক আছে? কিন্তু ইন্টিগ্রেশন একটা শর্ত আছে, আমি একটু এখানে লিখি, হ্যাঁ, এম ডিএক্স প্লাস এখানে এন ডিওয়াই ইকুয়াল টু সি লিখতে হবে। ও, এখানে জিরো কিন্তু লিখলে হবে না, তখন সি হয়ে যাবে, সি, এই যে সি হয়ে যাবে, কারণ আমরা জানি যে জিরোকে ইন্টিগ্রেশন করলে হবে সি, কারণ সি কে ডিফারেন্স গুলো জিরো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে লিখতে হবে তোমাকে, এন লিখছো না, এটাই তো এন, এন এর এক্স বর্জিত পদ। আচ্ছা, এখানে জায়গা হচ্ছে না, সো আমি একটু এক্স বর্জিত পদ ইন্টু ডিওয়াই, এই হচ্ছে ফর্মুলা। এভাবে লেখো, এখন লেখো। আর এখানে ওয়াই হচ্ছে ধ্রুবক, বুঝতে পারছো? ওয়াই হচ্ছে ধ্রুবক, ওয়াই হচ্ছে এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবা। মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, তুমি এই যখন ইন্টিগ্রেশনটা করবা, তখন সেখানে এই পার্টটা তো ইন্টিগ্রেশন স্বাভাবিকভাবেই করবা, কিন্তু পরের যে পার্টটা যেটা ডিওয়াই এর সাথে থাকবে, যেটা এন, সেটার এক্স বর্জিত পদ, তার মানে এক্স আলাপ কোনো পদ নেওয়া যাবে না। আমি আবারও বলছি, প্রথমটা অ্যাজ ইট ইজ ইন্টিগ্রেশন করবা, মানে এই যেভাবে এই লাইনটা তুলবা, তোলার পরে এই যেভাবে লিখবা এক্স কিউব প্লাস 3x y স্কয়ার ডিএক্স, এই যে তুলছি, হ্যাঁ। আর কি বললো এখানে, n এর x বর্জিত পদ, x, এখানে কি x আছে? নাই, সো এটা লিখো। এখানে কি x আছে? হ্যাঁ, এখানে x আছে, তাই এটা লেখা যাবে না, x কে বর্জন করতে হবে, সো x কে আমরা বর্জন করেছি। এখন চলো আমরা ইন্টিগ্রেশন করব। এখানে y কিন্তু ধ্রুবক ধরতে হবে, আর এই ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে x এর কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে? y কিন্তু এখানে ধ্রুবক, তাহলে দেখো x এর সাপেক্ষে x এর ইন্টিগ্রেশন কি একটু খেয়াল করো। x কিউবের ইন্টিগ্রেশন আজীবন আমরা জানি যে x টু দি পাওয়ার 4/4, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4/4, ঠিক আছে, প্লাস 3 আর y স্কয়ার। দেখো 3 আর y স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, সেটা ইন্টিগ্রেশনের বাহিরে, কারণ y কে ধ্রুবক ধরতে বলছি আমি, ধ্রুবক, আর x হচ্ছে ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, 3y স্কয়ার হচ্ছে ইন্টিগ্রেশনের বাহিরে, কারণ y হচ্ছে ধ্রুবক, আর আমরা জানি এইটুকু ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, তাহলে 3y স্কয়ার ইনটু এখানে হচ্ছে x²/2। আশা করি বুঝতে পারতেছো কোত্থেকে হইলো। তাহলে আমি এখানে লিখি 3y স্কয়ার, আর এখানে হইছে x²/2 প্লাস দাও। এখান থেকে কি পাবা? এটা তো সহজ, y কিউব কে যদি তুমি যেমন x কিউব এর ক্ষেত্রে এটা পাওয়া গেছে, ঠিক একই রকম ভাবে y কিউবের ক্ষেত্রে পাওয়া যাবে y টু দি পাওয়ার 4/4, হ্যাঁ, সিমিলার একদম, y টু দি পাওয়ার 4/4 প্লাস c, ইকুয়াল টু c, নট প্লাস c। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের কিন্তু আসলে ম্যাথ শেষ, ঠিক আছে? এভাবে যদি তুমি রেখে দাও তাহলেও হবে, কিন্তু একটু যদি সংক্ষেপ করে সুন্দর করে লেখো তাহলে মানে ভালো হয়। x টু দি পাওয়ার 4/4, এখানে যদি লেখো 3/2 x² y², আর এখানে যদি লেখো y টু দি পাওয়ার 4/4 ইকুয়াল টু হচ্ছে c। সো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন। তো এটাকে তুমি চাইলে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, তোমার ইচ্ছা, এই জায়গায় রেখে দিলেও চলবে, কিন্তু যদি সাজিয়ে লিখতে চাও তাহলে আসলে সবাইকে তোমাকে 4 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 6,
আর 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে y টু দি পাওয়ার 4 আর এটা হবে 4c আর 4c আর c একই কথা, কারণ c হচ্ছে কনস্ট্যান্ট, 4c নিজেও কনস্ট্যান্ট। ব্যাস। সো আমাদের অ্যান্সার হবে x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কয়ার y 6x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে c। এই হচ্ছে আজকের ম্যাথের পূর্ণাঙ্গ সমাধান। আসসালামু আলাইকুম।